আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন আগে কিছুদিন নয়, প্রায় বছর খানেক আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বর্ডারের আশেপাশে নিয়ে আসার কথা হচ্ছে। সে ভিডিওটা করেছিলাম অন্তত 1 বছর আগে। ঠিক করা হয়েছিল, মোদি ঠিক করেছিলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে নিরাপত্তম একটা স্থান এবং সেখানে প্রচুর বাংলা ভাষাভাষী আছেন এবং তিনি বাংলায় কথা বলতে অভ্যস্ত। তিনি 2-4টে কথাবার্তা বলার লোক পাবেন। কিন্তু তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি এই দায়িত্ব নেব না এবং শেখ হাসিনাকে আমার রাজ্যে আমি ঠাঁই দেব না। এখন রাজ্য সরকার যদি ঠাঁই দিতে অস্বীকার করে তাহলে তো আর জোর করে রাখা যায় না। কেন্দ্রীয় কোনো সংস্থার ওখানে বন্দী হয়ে থাকবেন। তো প্রকারান্তরে 1 বছর কেটে যাওয়ার পর আমি ওই ভিডিও নিয়ে আর কোনো কথাবার্তা বলিনি। আজকে যে আমি পোস্টটা করেছি সেখানে আমাকে অনেকেই ওই কথাটা মনে করে দিয়েছেন। মনে করিয়ে দেওয়ার কথা কিছু নয়, আমার মনে আছে। আমি কি কি বলেছি সব আমার মনে আছে এবং এই জন্যই আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি। নইলে উনি ফোন করেছেন শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন, তাকে কলকাতায় তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই তো আমি তো ভিডিও এমনি তো পোস্টেই দাবি বলে দিতে পারতাম, তাহলে ভিডিও করব কেন? এই যে আমাদের এই যে দুষ্ট প্রাণী যিনি ছিলেন, তিনি বিদেয় হওয়ার পর আপনার দেশে এই জামাত, বিএনপি, এনসিপির মুখ শুকিয়ে গেছে কেন? কারণ বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, অস্ত্র চালান বন্ধ, চোরাচালান বন্ধ, নেশার বস্তু বন্ধ, আর মালকড়িও বন্ধ। এখান থেকে যে মালকড়ি যেত সেটাও বন্ধ। যার জন্য উনি হুঙ্কার দিয়েছিলেন, আমি যদি এক ইশারায়, আমি ক্ষমতায় আছি বলে, নইলে এক ইশারায় মানে একটা গোষ্ঠী পুরো কেটে কুচি কুচি করে দিতে পারে। কতটা হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে বসেছিলেন সেটা ভেবে দেখুন। তার এই সমস্ত উদ্ধত কথাবার্তা মানুষ সব মনে রেখে দিয়েছিল। তাই মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এখন ঝেঁটিয়ে বিদায় করা হয়ে গিয়েছে। তার বাড়ির সামনে এখন 2টো পুলিশ দাঁড়িয়ে, যেখানে ওই রাস্তাটা ব্লক হয়ে থাকতো সেখানে 2টো পুলিশ দাঁড়িয়ে। ক্ষমতা গেলে এরম ভাবে আকাশ থেকে না নিচে ধপাস করে পড়তে হয়। পাবলিক তোমায় ক্ষমতা দিয়েছিল বলে তুমি যা খুশি তাই করেছো, স্টিম রোলার চালিয়ে দিয়েছো, একবারে রাজ্যটাকে মাৎসন্যায় করে ফেলেছিলে। আজকে তার ফল ভোগো। তো যাই হোক, কালকে শুভেন্দুকে সন্ধ্যেবেলাতে উনি ফোন করেছিলেন হঠাৎ। কোথা থেকে নাম্বার টাম্বার, যদি নাম্বার জোগাড় করো কোনো ব্যাপার না, জোগাড় করে চাইলেই উনি পেয়ে যাবেন নাম্বার। শুভেন্দু সাধারণত ফোন ধরেন না, অমিত ধরেছিল। তখন উনি বলেছেন যে আমি শেখ হাসিনা বলছি। তখন শুভেন্দু তড়িঘড়ি বলেন, হ্যাঁ ম্যাডাম প্রাইম মিনিস্টার বলুন, আপনি কেমন আছেন? আপনার সঙ্গে কথাবার্তা তো উনি শুভেচ্ছা জানান। তা যথারীতি এই সমস্ত কথাবার্তা হয়েছে। হওয়ার পর তখন শুভেন্দু বলেছেন যে আমি আপনাকে পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি।
আপনি পশ্চিমবঙ্গে অতিথি হয়ে অন্তত কিছুদিন কাটিয়ে যান দেশে ফেরার আগে। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে অনেক তত্ত্ব। দেশে ফেরার আগে আমার রাজ্যে এসে আপনি কটা দিন অতিথি হয়ে কাটিয়ে যান। ফলে মোদিজি নিশ্চয়ই এমন কিছু বলেছেন। দেখুন, নরেন্দ্র মোদীর কথা ছাড়া উনি একথা কখনো বলতে পারেন না যে উনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরবেন। নরেন্দ্র মোদী নিজেই কথা বলতে পারেন না, নরেন্দ্র মোদী ওনাকে দিয়ে বলেই দিয়েছেন। আর নরেন্দ্র মোদী এই কথাটাও বলেই দিয়েছেন, যেটা আগে ট্রাই করেছিলেন যে পশ্চিমবঙ্গে কোথাও নিয়ে যাওয়ার, সেইটা আবার শুভেন্দুকে দিয়ে বলেই দিলেন। এর আগে আমি আপনাকে বলেছিলাম যে তার বাসস্থান পরিবর্তন করা হবে, সে ভিডিওটাও করা আছে। দেখুন, 2 এ 4 কিন্তু সব মিলে যাচ্ছে। আর 2 এ 4 যখন মিলেছে, 4 এ 8ও মিলবে, কিন্তু সময়ের অপেক্ষা। ওই জন্য বলি, যারা কুকথা বলেন তারা চোখ বন্ধ করে থাকেন। চোখে ঠুলি দিয়ে চোখে যদি কেউ এখন ফেটটি পড়ে থাকে, আপনি কি করবেন? যদি কিছু করার নেই। আর আমাদের দেশে কিছু মমতাপন্থী আছে যারা লুকিয়ে আমায় গালাগাল করে, আপনারা সেটা করেন না, সেটা আমি জানি। যত টিএমচি করে যত দেখা যায় না, আমার কমেন্টে দেখবেন সব হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের লুকোনো টিএমচি। এই টিএমচিদের চিমটি কেটে বার করতে কি করে হয় সেটাও আমরা জানি। তো এখন বাকি কি কি কথা হয়েছে দেখুন, আমি তো আর জানতে পারবো না কতক্ষণের কথা হয়েছে, তাও আমি জানি না। এই কথাটুকু অমিত শাহ মারফত আমার কাছে এসছে, তার যে সেক্রেটারি তার কাছে আমার কাছে এসছে। আমার সঙ্গে গতকালকে যখন শুভেন্দুর কথা হয়, পরশু দিনকে রাত্রিবেলাতে, তখনও এই বিষয়ে কোনো কথাই হয়নি। এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার পরিচয় 2010 সাল থেকে। তখন নন্দীগ্রাম একেবারে চূড়ান্ত আন্দোলন চলছে। আমি তখন স্টেটসম্যানের চিফ রিপোর্টার। সেই সময় আমার বাই লাইনে প্রচুর খবর বেরোতো। এবং আমাদের করেসপন্ডেন্ট ছিল সুকুমার মিত্র, তাকে পাঠিয়েছিলাম নন্দীগ্রাম। সেখানে কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায় না। সুকুমার এ গাছ ও গাছ, এই গাছ ও গাছের তলা দিয়ে ঘুরতো আর শুভেন্দুর হেল্প নিত, নিয়ে খবরটা আমাকে কোনো রকমে পাঠাতো। আর আমি সুকুমার মিত্রের বাই লাইন দিয়ে খবর বার করতাম এবং কোনো রকম ওটা তরুণ ঘোষের নাম দিয়ে বার করতাম। তো আমার নামে শুভেন্দু আমায় চিনত। পরবর্তীকালে আমাদের মুখোমুখি দেখা হয় এবং তারপর সেখান থেকে আমাদের দেখাটা একটা বন্ধুত্বের জায়গায় গিয়ে পৌঁছয়। তখন উনি এত উপরে ওঠেননি, আমিও এত উপরে উঠিনি। তো যাই হোক, তারপরে তো অনেক জল গড়িয়েছে, জীবন অনেক পাল্টেছে, শুভেন্দুর জীবন পাল্টেছে, আমার জীবনও পাল্টেছে। শুভেন্দু তার সাফল্য পেয়ে গেছে, আমি এখন আপনার সঙ্গে ইউটিউবে ঝগড়া করে যাচ্ছি, আপনাদের গালাগাল শুনে যাচ্ছি এবং আপনাদের উপহাস শুনে যাচ্ছি। যার যা কপাল, বুঝলেন, যার যা কপাল তো কেউ করতে পারবে না। তো আমি যে শেষ ভিডিওটা করেছিলাম তাকে স্থানান্তরিত করার কথা হচ্ছে। স্থানান্তরিত করার কথাটা তখনই ভাবা হয় যখন দেখা যায়, আঁচ পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে। তাই এখানেই কোনো একটি জায়গায় তাকে সুরক্ষিতভাবে রাখা হবে। দেশে ফেরার আগে পর্যন্ত তিনি আমাদের পশ্চিমবঙ্গের অতিথি হয়ে থাকবেন এবং পশ্চিমবঙ্গের মানুষ শেখ হাসিনাকে যতটা ভালোবাসেন, উনি যদি পশ্চিমবঙ্গে এসে থাকেন, তাহলে এই যে বৈরিতার যে একটা সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে গড়ে উঠেছে, এই বৈরিতার সম্পর্ক কিন্তু অনেকটাই নেমে আসবে বলে আমার ধারণা। কারণ বাংলাদেশের
মানুষ যেমন আওয়ামী লীগের সমর্থক, বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের সমর্থক, বঙ্গবন্ধুর সমর্থক, এবং শেখ হাসিনা তাদের কাছে অত্যন্ত আপন। সুতরাং শেখ হাসিনার জন্য এখানে রেড কার্পেট পাতা রয়েছে। তিনি এলেই স্বাগত জানিয়ে তাকে আমরা কিছুদিন এখানে রাখব, রেখে তাকে আমরা সম্মান দেব, সম্মান দিয়ে তারপর এখান থেকে বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে রওনা করিয়ে দেব। এবার এটা নিয়েও অনেক হাসাহাসি হবে, অনেক লেখালেখি হবে। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে যে এই যে যারা এই সমস্ত বিদ্রূপ করেন, আপনারা যারা ভালো লেখেন, যারা আওয়ামী লীগ, তারা উত্তর দেন না কেন? এদেরকে উত্তর দেওয়ার জন্য তো আপনারাই যথেষ্ট, আপনারা উত্তর দেন না কেন এদেরকে পাল্টা? তাহলেই এরা জব্দ হয়ে যায়। কারণ আমি আর উত্তর দিতে চাই না, মানে এরা হচ্ছে এত মূর্খ, গণ্ডমূর্খ, একটা গুজবের পেছনে দৌড়ে দেশটা ধ্বংস করে ফেললো, আর যে দেশটা গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তাকে গুজববাজ বলে দেখে দিচ্ছে। এদের মূর্খ, গণ্ডমূর্খ ছাড়া কিন্তু কি বলবেন? গণ্ডমূর্খ বলা ছাড়া আর কিছু উপায় নেই আমার। তা আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। উনি হয়তো খুব শিগগির পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসবেন এবং বাকি কটা দিন উনি পশ্চিমবঙ্গে কাটিয়ে তারপর উনি হয়তো রওনা হবেন। ততদিনে ওই দিকের পরিস্থিতি অনেক পাল্টে যাবে। শুধু সরকারটা গঠন হতে দিন। আপনারা অনেকেই বলেন যে এইটা তো অনেকবার শুনেছি, তখন অবস্থা একরকম ছিল, এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনাকে সামাজিক এবং কূটনৈতিক পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে, না লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন না। এই পৃথিবীতে পর্দার পেছনে অনেক খেলা হয় যেগুলো আপনি জানেন না, আমিও জানি না, আমরা বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে যা আসে সেগুলো আমরা বলি, কিন্তু অনেক আড়ালে খেলা হয়। সেই খেলা না আপনি ধরতে পারবেন, না আমি ধরতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমায় ধরিয়ে দেওয়া হয় এবং যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন খবর থেকে বিচার বিশ্লেষণ করে একটা জায়গায় আমি এসে পৌঁছাতে পারি এবং সেটা থেকে আপনাদেরকে বলি। এই হচ্ছে গিয়ে সাম্প্রতিক অবস্থা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পারলে আমায় আরও 4টে গালি দিয়ে দেবেন। সবাই ধন্যবাদ, নমস্কার। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই যে সিভিল প্রশাসন কি সেনাবাহিনীর দখলে? বাংলাদেশে কি নীরব সেনা শাসন চলছে? গত পরশুর ঘটনার প্রেক্ষিতে আমি গত 2 দিন যাবতই ভাবছি এ বিষয়ে কোনো আলাপ করিনি, আলাপ করা হয়নি, কিন্তু আলাপটা করা প্রয়োজন। আপনাদের মনেও কি জিজ্ঞাসা আছে কিনা যে বাংলাদেশে কি ইতিমধ্যে নীরব সেনা শাসন চলছে কিনা? বিশেষ করে আপনি যদি খেয়াল করেন যে গত পরশু ডিসি সম্মেলনে যোগদান করেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা শামসুল সাহেব, তাদের যে কথাগুলো, তাদের যে বক্তব্যগুলো, তাতে বাংলাদেশে কি নীরব সেনা শাসন চলছে কিনা এই প্রশ্নটা আসাটা কিন্তু অমূলক নয়। কিংবা বাংলাদেশকে আসলে পাকিস্তান মডেলের শাসন চলছে? আমি সেই দিনই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে আসা হয়নি এই বিষয়টি নিয়ে। সেনাবাহিনী পাকিস্তানে কিভাবে কাজ করে? পাকিস্তানে কিন্তু আসলে নেপথ্যে সেনা শাসন, সেনাবাহিনী কলকাঠি নাড়ে। বাংলাদেশও কি সেই মডেলে চলে গেল কিনা এটি মনে হয় ভাববার প্রশ্ন, বা চলে গেছে। আমাদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে চলেই গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিনের ডিসি সম্মেলনে বলেছিলেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এ নির্বাচন তার প্রমাণ। এত বড় মিথ্যাচার
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। ব্যক্তি মানুষ হিসেবে আমি কি বলবো আমি জানি না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন ইত্যাদি অনেক কিছু তার সম্পর্কে শোনা যায়, কিন্তু তিনি যে এত বড় একটা মিথ্যাচার করলেন ভোটের আগের দিন 12 ফেব্রুয়ারি, ভোটটা তো এমনি প্রহসনের ভোট, কারণ বাংলাদেশের 60 বা এই মুহূর্তে হয়তো 70% মানুষ সেই দলটার, আওয়ামী লীগের সমর্থক, সেই দলের অনুসারীদের বাদ দিয়ে নির্বাচন হলো। এবং বাংলাদেশের মানুষ আপনারা দেখলেন যে নির্বাচনের আগের রাত নয়, আগের দিন থেকেই ব্যালট বক্স বানানোর একটা চেহারা আপনারা দেখলেন। সেই জায়গায় এত ধার্মিক মানুষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডাহা মিথ্যা কথা বলছেন যে ইতিহাস বলতে তিনি কি বোঝাতে চাইছেন? 55 বছরের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আর হয়নি? আমরা কি বাংলাদেশের মানুষ ছিলাম না এই 55 বছরে? আমরা কি চাঁদ থেকে উড়ে এসে এই 12 ফেব্রুয়ারির নির্বাচন কি দেখলাম? আমরাও তো প্রত্যক্ষদর্শী। যাই হোক, এটি একটি ডাহা মিথ্যাচার। এবং তিনি একটি কথা বলেছেন যে একসাথে সামরিক অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। একই সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কি বলছেন? তিনি বলছেন দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনী কাজ করার কথা তিনি বলেছেন, একসাথে কাজ করবে বা এমনটা। এবং আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে। সেনাবাহিনী কিন্তু মাঠে থাকার কথা নয়। পরশুদিনের এই আলাপ সালাপের পরে গতকালকে সচিবালয় আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরশুর এই আলাপগুলোর পরে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশব্যাপী। এই সমালোচনা থেকে গতকাল আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুন থেকে, সম্ভবত 6 জুন থেকে সেনাবাহিনী ধীরে ধীরে পর্যায়ক্রমে উঠে যাবে। আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত সেই 19 জুলাই 2024 সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতা করবার জন্য মাঠে নেমেছিল এবং সেনাবাহিনী মাঠে নামার মাত্র কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যে সেই সরকারটির পতন ঘটেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেনাবাহিনী সেই সরকারকে সুরক্ষা দেয়নি। সুরক্ষা কাদের দিয়েছে? ওই যে স্টেট অ্যাক্টর আর নন স্টেট অ্যাক্টর যাদের আমরা বলি, নন স্টেট অ্যাক্টর বা আন্দোলনকারী যারা ওই সময়ের আন্দোলনের নামে যারা সহিংসতা ঘটিয়েছে তাদেরকে সুরক্ষা দিয়েছে। সেনাবাহিনী সরকারকে সুরক্ষা দেয়নি। এরপরে প্রহসনের 1.5 বছর পরে একটা প্রহসনের নির্বাচন, এরপরে একটা সরকার। এখন জনমনে খুব তীব্রভাবে প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে কি বাংলাদেশে সেনা শাসন চলছে কিনা, সিভিল প্রশাসন সেনাবাহিনী দখল করলো কিনা, সেনাবাহিনীর নির্দেশক্রমে সিভিল প্রশাসন চলবে কিনা, এটি কিন্তু খুব মোটা দাগে প্রশ্ন দেখা দিচ্ছে। আমাদের ভাবনা তো আছেও এ ব্যাপারে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজও একটি প্রতিবেদন করেছেন এবং এই প্রতিবেদনটি করেছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক হেনায়েত কবির। তিনিও এই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেকের সাথে তিনি কথা বলেছেন, ডিসিদের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিরা এই ব্যাপারে খুব উদ্বেগজনক কথা বলেছেন। আদতে কি হওয়ার কথা ছিল? 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এটাই তো কথা ছিল। কিন্তু নির্বাচনের 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু চিত্রটা এখন অন্যরকম। 5ই মে 2026 ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী ডিসি সম্মেলনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডিসি সম্মেলন ইতিমধ্যে গতকালকে শেষ হয়ে গেছে। সেনাবাহিনী কি তবে সিভিল প্রশাসনের ওপর নিজের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করছে, নাকি দেশ এখন এক ধরনের পরোক্ষ সামরিক শাসনের মধ্য দিয়ে যাচ্ছে? আমি খানিক আগে যেগুলো বলছিলাম, গত 3 মে 2026 থেকে শুরু হওয়া জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনী সিভিল প্রশাসনকে একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
5ই মে সম্মেলনের তৃতীয় অধিবেশনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যখনই ডিসিরা সহায়তা চাইবেন সেনাবাহিনী তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুর্ঘটনা, যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী এখন সিভিল প্রশাসনের পাশেই থাকছে। জেনারেল ওয়াকারের দাবি, প্রশাসনের সাথে এই সমন্বিত কাজের ফলে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা নাকি আরো বেড়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ব্যারাকে ফেরার সময় কি তবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল? যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই যে ব্যাপক সমালোচনার পর গতকালকে বলেছেন যে 6 জুন থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাবে, কিন্তু আমরা দেখছি ভিন্ন চিত্র। আমরা পুরো পাকিস্তানি মডেলের ভেতরে ঢুকে যাওয়া শাসন দেখছি, ক্রমেই যেন তেমনটা হচ্ছে। এই সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার সত্ত্বে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। নর্থ ইস্ট নিউজ এই জেলা প্রশাসকদের সাথে কথা বলেছে। জেলা প্রশাসকদের মতে বাংলাদেশ এখন কার্যত পরোক্ষ সামরিক শাসনের অধীনে পরিচালিত হচ্ছে এবং এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। মনে রাখা দরকার, 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই সিভিল প্রশাসন মূলত সামরিক কমান্ডের অধীনে কাজ করছে। অথচ নির্বাচনের আগে জেনারেল ওয়াকার বারবার বলেছিলেন, দীর্ঘ সময় মাঠে থাকায় সেনাবাহিনী ক্লান্ত এবং তাদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক সরকার এলেই তারা ব্যারাকে ফিরবে, কিন্তু বর্তমান সরকারের অধীনে তারা এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্থায়ী হওয়ার পথে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু অতীতেও সামরিক শাসন দেখেছে, সেনা শাসন দেখেছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার তার বক্তব্যে একটি কথা বলবার চেষ্টা করেছেন, আমার কোনো উচ্চাভিলাষ নেই, অর্থাৎ তার ক্ষমতা গ্রহণ করবার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। তিনি রাজনীতিকে রাজনীতির মধ্যে থাকতে দিতে চান, কিন্তু আমরা যা দেখছি তা তো ভিন্ন রূপ। তিনি এরকম ইনায় বিনায় এদিক সেদিক করে এইভাবে সেমি সেনা শাসন জারি করছেন কেন? কিংবা চূড়ান্ত বিচারে কি তিনি মসনদে আসবেন? এমন প্রশ্ন আসাটা কিন্তু অস্বাভাবিক নয়। কাজে এত ইনিয়ে বিনিয়ে না করে তিনি যদি মসনদে আসতে চান বা আসতে চাইতেন, এই যে প্রায় 2 বছর হতে চলল, আসলেন না কেন? এটাই প্রশ্ন। কারণ এখানে সেনা শাসন বারবার হয়েছে, অনেকবার হয়েছে, পাকিস্তানে বারবার হয়, বাংলাদেশও তারই তো একটা ভ্রাতৃপ্রতিম দেশ। কাজেই এখানে আমি যতই বলি আমরা গণতন্ত্রকামী মানুষ, এগুলো হয় না। এখানে বারবার সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। হয়তো কখনো সেনা শাসক সরাসরি জিয়া এরশাদের সরাসরি ক্ষমতার মসনদে বসেছে, কখনো পেছন থেকে সহযোগিতা করেছে বা পেছন থেকে সরকার চালিয়েছে। এখন একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও এখনো সত্যিকার অর্থে সেনা শাসন পেছনের মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামও একই সুর মিলিয়েছেন। আমি শুরুতেই যেটি বলেছিলাম তার কথাও তিনি বলেছেন, জাতীয় স্বার্থে ডিসিদের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার নাকি সেনাবাহিনীকে আরো জনমুখী করতে চায়, এমনকি ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় পেশাদারিত্ব ও দেশপ্রেম নিশ্চিত করতে ডিসিদের সহায়তা নেওয়া হবে। এই বার্তাটি সিভিল প্রশাসনের ওপর সামরিক কর্তৃত্বকে এক প্রকার প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। অর্থাৎ সামরিক বাহিনীর ব্যারাকে ফেরার যে প্রতিশ্রুতি ছিল তা এখন সুদূর পরাহত। বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বুঝতে হলে আধা সামরিক বাহিনীগুলোর দিকে তাকাতে হবে। বর্তমান বাংলাদেশে আনসার ও ভিডিবি, ফায়ার সার্ভিস এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর মেজর জেনারেলরা। বলা যায় বিজিবির জন্মলগ্ন থেকে অফিসার পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তারা কাজ করেন। এমনকি পুলিশের বিশেষ শাখা র্যাবের নিয়ন্ত্রণও এখন কার্যকরভাবে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধানের মতে সামরিক ও বেসামরিক শক্তির এই মিলনই গত 12 ফেব্রুয়ারির নির্বাচন সফল করেছে। তিনি ডিসিদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যেখানে সবাই অনিশ্চয়তায় ছিল সেখানে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায়
দেশকে ফিরিয়ে এনেছেন। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধনী দিনে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে ডিসিদের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু পর্দার আড়ালের চিত্রটা ভিন্ন। ব্রিগেডিয়ার শামসুল ইসলাম দাবি করেছেন যে ডিসিরাও সেনাবাহিনীর কাজে সন্তুষ্ট, কিন্তু সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাওয়া সূত্রে জানা যাচ্ছে এই সম্মেলনের মাধ্যমে আসলে সিভিল প্রশাসনের যোগ্যতা যাচাই করা হচ্ছে। বাস্তবতা হলো পুলিশ বা জেলা প্রশাসন এখনো সামরিক সহায়তা ছাড়া একা চলার মতো সামর্থ্য বা ক্যাপাবিলিটি অর্জন করতে পারেনি, যার ফলে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতেই থেকে যাচ্ছে, যাকে অনেকেই ছদ্মবেশী সামরিক শাসন বলে অভিহিত করছেন। দর্শক, পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় সিভিল প্রশাসনকে ধীরে ধীরে সেনাবাহিনীর ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। জনগণের আস্থা বাড়ার কথা বলা হলেও প্রশাসনিক কাঠামোতে সামরিকায়ন দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার পরও যখন মাঠ প্রশাসন সামরিক কমান্ডের অধীনে থাকে, তখন ব্যারাকে ফেরা শব্দটির প্রাসঙ্গিকতা হারায়। আপনি অন্য কিছু লাগবে না, আপনি পাকিস্তানের দিকে একটু তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তান ধুঁকতে ধুঁকতে প্রায় শেষ পর্যায়ে। অর্থনীতি বলুন, সামাজিক শৃঙ্খলা বলুন, কোনো কিছু সেখানে নেই। সব কিছুর একটা ভঙ্গুর দেশ পাকিস্তান। বাংলাদেশও কি সেই পথে হাঁটছে? সেই পথে ইতিমধ্যে ঢুকে গেছে কিনা? সেই রাস্তায় আমরা হাঁটা শুরু করেছে কিনা? এই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।